আমাদের আজকের আলোচ্য বিষয় লাম্পি স্কিন রোগের কারণ ও তার প্রতিকার ও ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার ফরিদা ইয়াসমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ। অনুষ্ঠানে সঞ্চালনে রয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল এলাহি সৌরভ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রাফিউল করিম। বাংলাদেশের কৃষিতে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য। দ্রুত বর্ধনশীল এই ক্ষেত্রটি দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করে চলেছে অক্লান্তভাবে। সম্ভাবনাময় এই ক্ষেত্রেরও রয়েছে কিছু বাধা। গবাদি পশুর বিভিন্ন রোগ ব্যাধি এই প্রাণী সম্পদ ক্ষেত্রের জন্য হুমকি স্বরূপ। তেমনই একটি হুমকি, একটি বাধা, একটি রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। লাম্পি স্কিন রোগের কারণ, প্রতিকার ও সচেতনতা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের খামারি ভাই যারা আমাদের সাথে যুক্ত হন, কৃষক ভাই যারা আমাদের সাথে যুক্ত হন প্রতিদিন, প্রতি বুধবার এবং রবিবার ঠিক বিকেল 5:10 বাংলাদেশ বেতার ময়মনসিংহে কৃষির কথা আয়োজনে তাদেরকে আমরা এই রোগের কারণগুলো সম্পর্কে সচেতন করব এবং কিভাবে এই রোগ মুক্ত থাকা যায় এবং প্রতিকার করা যায় সেই বিষয়ে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করব। এবং সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার ফরিদা ইয়াসমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ। ম্যাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সৌরভ, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। এবং আমার কাছে মনে হয় আমাদের শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা মোবাইলে অথবা রেডিওতে আমাদেরকে শুনছেন, তারা প্রত্যেকেই অনেক আনন্দিত আপনি আজকে আমাদের মাঝে এসেছেন। এবং আমাদের খামারি ভাইদের যে সমস্যাগুলো নিয়ে আমরা কৃষির কথাতে আলোচনা করি, সেরকম একটি সময় উপযোগী সমস্যা নিয়ে তারা আজকে তাদের সমস্যাগুলো আমাদেরকে বলতে পারবে এবং আপনার থেকে এর সমাধান খুঁজে পাবে। এই বিষয়টি নিয়ে আমাদের কৃষক ভাই বোন যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দিত। এবং প্রিয় শ্রোতা, আমরা ম্যামের কাছ থেকে শুনবো আজকের বিষয় সম্পর্কে। তার আগে আপনাদেরকে জানাতে চাই আমাদের আয়োজন আপনি শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ, ময়মনসিংহের FM 92 মেগাহার্জ। এছাড়াও বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে আমরা আছি। সেখানে আপনি কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আমাদেরকে আপনি শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এই ওয়েবসাইটে। এছাড়াও আপনাদের জন্য আপনাদের প্রিয় যে জায়গাটি রয়েছে, এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি ফোন করে আপনার সমস্যা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে সেই ফোন নাম্বারটা জানাতে চাই, 01308036189 01308036189। এই নাম্বারে আপনি কিন্তু ফোন করে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। তা আর দেরি না করে আমরা সরাসরি ম্যামের কাছে চলে যাই। ম্যাম, যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, লাম্পি স্কিন রোগের কারণ এবং প্রতিকার, প্রথমেই হচ্ছে একটা ইংরেজি নাম, একটা শুনতে কেমন লাগে। তো এই রোগটা আসলে কি, লাম্পি স্কিন রোগটা বলতে আমরা কি বুঝি, এটা যদি আমাদের ভাইদেরকে বলতেন। এটি অতি মারাত্মক ভাইরাস জনিত রোগ, LSD বলা হয়, লাম্পি স্কিন ডিজিজ। জি জি জি, একটা ভাইরাস জনিত মারাত্মক রোগ। এটা অ্যানিমেলের গবাদি পশুর হয়ে থাকে, তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীর ভিতরে মহিষ, গরুতে বেশি আক্রান্ত হয়, হরিণে আক্রান্ত হয়, শূকরে আক্রান্ত হয়, ছাগলেও হয়। তুলনামূলকভাবে গরুতে বেশি হয়ে থাকে, গরুতেই বেশি হয়ে থাকে। এবং আমরা যেহেতু আমাদের কৃষক ভাইয়েরা গবাদি পশু বলতে গরুই বেশি, গরু আর মহিষ আমরা চাষ করে থাকি এবং লালন পালন করে থাকি। গবাদি পশুর মধ্যে গরু এবং মহিষ। ছাগলে কি ম্যাম এই রোগটা দেখা যায়? হ্যাঁ, ছাগলেও দেখা যায়। ছাগলেও দেখা যায়। আমাদের গবাদি পশু যেগুলো রয়েছে মোটামুটি সব গবাদি পশুতেই দেখা যায়, তবে গরু এবং মহিষ আমরা ম্যামের কাছ থেকে যেটা জানলাম সেখানে কিন্তু এই রোগটি বেশি দেখা যায়। ম্যাম, এরপরে আমরা যে বিষয়টা জানতে চাই, এই রোগটি আসলে কিভাবে আসলো, বাংলাদেশে কবে থেকে এই রোগটি আমরা প্রথম দেখতে পেয়েছি? 2019 সাল থেকে বাংলাদেশে এই রোগটা দেখা যাচ্ছে। আচ্ছা, মানে 2019 সাল মানে তো সাম্প্রতিক সময়ের একটি রোগ। এটি আগে খুব বেশি ছিল না। 29 সালে দেখা গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে 2019 সালে আমরা দেখতে পেয়েছি এই রোগটি। এবং বাংলাদেশে প্রথম দেখা যায়, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং লাম্পি স্কিন রোগ সম্পর্কে আমরা যেটা জেনেছি, এটি ভাইরাস জনিত একটি রোগ। এবং এই রোগটি আসলে গরু, মহিষ বা ছাগল, ভেড়া, হরিণ এগুলোকে আক্রান্ত করে থাকে। এবং এই লাম্পি স্কিন রোগটা হলে আসলে কি হয়?
লক্ষণটা। জি, আমরা আসলে আমাদের উপসর্গগুলো, কারণ আমার খামারে আমার যে গবাদি পশুটি রয়েছে সেটির আসলে এই রোগটি হয়েছে কিনা সেটি আমার খামারি ভাই যারা আছে তারা কিভাবে বুঝবেন? এই লাম্পি স্কিন ডিজিজে যখন আক্রান্ত হয় তখন এনিমেলের বডিতে গোল গোল চাকা চাকা উঁচু হয়ে থাকে। আচ্ছা, বলের মতো উঁচু উঁচু হয়ে থাকবে সারা বডিতে, স্কিনের উপরে। মেইনলি রোগটা হলো স্কিনে হয়, স্কিনের উপরে, ত্বকে। জি, ত্বকে হয়, সেটা উঁচু 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 বলের মতো গুটি গুটি হয়ে থাকবে। তার মুখ, গাড়, পিঠ, এগুলা পায়ে বেশি বেশি হবে। আর জ্বর হবে, হঠাৎ করে খাওয়া দাওয়া কমে যাবে, খাওয়ায় অরুচি আসবে। আবার এনিমেল হাঁটতে পারবে না, যদি পায়ে আক্রান্ত হয় এনিমেল হাঁটতে পারবে না, এনিমেলের গলার নিচে পানি জমা হয়ে যায়। আবার দুধ উৎপাদন কমে যায় এবং এনিমেল অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমার যে এইগুলোই মোটামুটি আমাদের যে উপসর্গগুলো রয়েছে, তো খামারি ভাই যারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে জানালেন। আমরা প্রথমে রোগটা সম্পর্কে জানলাম, এই রোগটা যে আসলে আমাদের দেশে কবে এসেছে, আগে ছিল না, তো এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তারপরে কিন্তু খামারি ভাইদের যে প্রশ্নটা থাকে যে আমার খামারে যে গরু রয়েছে বা যে মহিষ রয়েছে বা যে ছাগল রয়েছে বা যেটি আমি লালন পালন করে থাকি, তার মধ্যে আসলে এই রোগটির আছে কিনা, এই রোগটির অস্তিত্ব আছে কিনা আমার খামারে, এই বিষয়টি নিয়ে কিন্তু ম্যাম খুব চমৎকারভাবে আমাদেরকে উপসর্গগুলো বললেন যে কিভাবে খামারি ভাইয়েরা সহজেই বুঝতে পারবে। ত্বকের একটি রোগ হয়ে থাকে, রোগ বলা হয়ে থাকে, এবং ত্বকে একটু উঁচু উঁচু হয় যেটি ম্যাম বললেন, জ্বর হতে পারে, এবং গরু যেটি রয়েছে সে হাঁটতে পারবে না, খাওয়া দাওয়া কমে যাবে, দুধ উৎপাদন কমে যাবে। ম্যাম কিন্তু অনেকগুলো বিষয় বললেন। এই বিষয়গুলো যদি আপনার খামারের কোনো গরু বা মহিষের মধ্যে উপস্থিত থাকে তাহলেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি যেটা ম্যাম বললেন, এই রোগে আক্রান্ত হয়েছে আপনার গরু বা আপনার গবাদি পশু। ম্যাম, গবাদি পশুর মধ্যে কোন পশুতে হয় এই রোগটি, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি যে মহিষ গরুতে বেশি আক্রান্ত হয়, ছাগলে হয়, ভেড়াতে হয়। জি ম্যাম, তো এই বিষয়টা আমরা জানতে পেরেছি কোন গবাদি পশুতে আমাদের এই রোগটি হচ্ছে। এরপরেও আমাদের যে বিষয়টা জানার থেকে যায় যে আমাদের শ্রোতারা তো ময়মনসিংহ অঞ্চল থেকে শুনছেন, এছাড়াও কিন্তু আমরা যেহেতু ফেসবুক লাইভে আছি, আমরা ইউটিউবে আছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শ্রোতারা শুনে থাকে। তো কোন অঞ্চলে আসলে এই রোগটা বেশি হয় বা কম হয়, অঞ্চল ভেদে কি কোনো পার্থক্য আছে না? কোন অঞ্চলে এই লাম্পি স্কিন রোগটা বেশি হয়ে থাকে? ময়মনসিংহের উত্তরাঞ্চলের দিকে বেশি হয়ে থাকে সাধারণত। আচ্ছা আচ্ছা, আমাদের উত্তরাঞ্চলে বা বাংলাদেশের যে উত্তরাঞ্চলের এদিকে বেশি এই রোগটা হয়। দক্ষিণাঞ্চলটা তুলনামূলকভাবে কম বলা যায়। তো দক্ষিণাঞ্চলের শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, আমাদের সাথে যুক্ত আছেন, তাদের জন্য যদিও এটি একটি স্বস্তির বিষয়, তারপরেও বলবো আপনারা সচেতন থাকুন, সাবধানে থাকুন, এবং উত্তরাঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো অবশ্যই আপনার যে গবাদি পশু আছে সেটির খেয়াল রাখবেন, কোনোভাবে যেন এটি এই রোগে আক্রান্ত হয়েছে কিনা বা এর কোনো উপসর্গ এর মাঝে দেখা যাচ্ছে কিনা এই বিষয়টি নিয়ে। এবং আমার কাছে মনে হয় ম্যামের কাছ থেকে আমরা এই জিনিসটা সম্পর্কেও জানতে চাই। ম্যাম, আমরা জানলাম কোন কোন পশুতে হয়, কোন অঞ্চলে হয়। এবার যে প্রশ্নটা খামারি ভাইদের মাঝে আসে যে বছরের কোন মৌসুমে, কোন সময়টায় এই রোগটা দেখা দেয়, কোন সময়ে আসলে এটার ঝুঁকি বেশি থাকে, কোন সময়ে কম থাকে, এটি নিয়ে ম্যাম যদি বলেন। এই এলএসডি ডিজিজটা সাধারণত গরমকালে এবং আর্দ্র পরিবেশ যখন থাকে, আবহাওয়াটা ভেজা ভেজা থাকে, আর্দ্র থাকে, ওই গরমের আর্দ্র মৌসুমে বেশি হয়ে থাকে, কারণ ওই সময় পোকামাকড় বেশি হয়। মশা, মাছি, মাইট, এগুলোর দ্বারা বেশি আক্রান্ত হয় পরিবেশ, তখনই এই রোগে আক্রান্ত হয় অ্যানিমেল। বাহক হিসেবে কাজ করে ওই ভ্যাক্টর বলতে বোঝাচ্ছে মাছি, মশা, টিক, মাইট, এগুলা দ্বারা আক্রান্ত হয়। এবং এইগুলা তার ফেভারেবল পরিবেশ যখন পায়, কোনো এলাকা ভেজা থাকে, ভেজা ভেজা আর্দ্র আবহাওয়া থাকে, গর্তে পানি থাকে, তখন পোকামাকড় আক্রমণ বেশি হয়। তখন এই আক্রমণের মাধ্যমে এনিমেলকে আক্রান্ত করে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো জানতে পারবো। তবে ম্যাম, আমরা যে বিষয়টা জানলাম যে গরমকালে বা গ্রীষ্মকালে বা যে সময় আসলে ভ্যাপসা গরম থাকে, একটা আর্দ্র আবহাওয়া থাকে, বিশেষ করে গ্রীষ্মকাল যে সময়টা থাকে, এই সময়টাই কিন্তু আমাদের যে গবাদি পশু রয়েছে সেটি এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। তো তুলনামূলকভাবে শীতকালে হয়তো একটু আমরা কম হয়, আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারি, কিন্তু গ্রীষ্মকালে এই রোগটা কিন্তু বেশি হয়ে থাকে। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি এই রোগটা কি, এই রোগটা প্রথম কবে দেখা যায়, এবং এই রোগ হলে উপসর্গগুলো কি কি আমরা দেখতে পারি, খামারি ভাইরা দেখতে পারেন। এর পাশাপাশি আমরা জেনেছি কোন কোন গবাদি পশুতে এটি হয়, কোন অঞ্চলে এটি হয় এবং কোন সময় এটি হয়। এবং আমরা আরও কিন্তু জানতে থাকবো এই বিষয়টি নিয়ে
আপনাদের জানাতে চাই আমরা আছি বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে বেতার FM 92 মেগাহার্জের পাশাপাশি এখানে কিন্তু আমাদের সরাসরি আপনি দেখতে এবং শুনতে পাচ্ছেন। জানতে চাই কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন প্রবীর মিত্র শীল, হরিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথেই আছেন। তাসকিনুর রায়ান লিখেছেন চমৎকার আয়োজন, শুভ বিকেল জানিয়েছেন আমাদের। ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। ইসমাইল হোসেন তিনি যুক্ত হয়েছেন শিবগঞ্জ বগুড়া থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আপনার উত্তরবঙ্গ থেকে কিন্তু অনেক শ্রোতা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আপনাদের জন্য আমার কাছে মনে হয় আজকের এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ASM মনিরুজ্জামান আল মনির তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। জেডেইস জিহাদ, সিলমি জান্নাত প্রিয়ন্তী, বিল্লাল মাহমুদ মানিক, তাসকিনুর রাইয়ান, ইসমাইল হোসেন, মোহাম্মদ জসিম আহমেদ, লামিয়া খন্দকার, হেলাল উদ্দিন, মোহাম্মদ জুয়েল, ইয়াকুব মাহমুদ, ASM মনিরুজ্জামান ছাড়াও আরও অনেক শ্রোতাবন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং ভবিষ্যতেও আরও অনেক শ্রোতাবন্ধু নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন এবং এই আয়োজনটি শুনবেন এবং উপভোগ করবেন। প্রিয় শ্রোতা, আপনি কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। সরাসরি ফোন করে আপনি আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন। আমি ফোন নম্বরটি বলতে চাই 01308036189, 01308036189। আমি আবারও বলতে চাই 01308036189। এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু আমাদেরকে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার যে সমস্যাটি রয়েছে আজকের বিষয় সম্পর্কিত বা গবাদি পশু সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি জেনে নিতে পারেন। ম্যাম, আমরা আলোচনা করছিলাম এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় জেনেছি। এবার ম্যাম আপনার কাছে আমাদের যে প্রশ্নটা রয়েছে যে ঠিক কি কি কারণে এই রোগটা হয়ে থাকে। আমাদের যারা খামারি ভাইরা আছেন এই রোগটা তো হয় আমরা জানলাম, কিন্তু কি কি কারণে এই রোগটা হয়ে থাকে এই বিষয়টা নিয়ে যেতে বলতেন তাদেরকে। এই রোগটা LSD মানে মারাত্মক একটা ভাইরাসজনিত রোগ। এইটা সাধারণত মানে ভেক্টরের মাধ্যমে আক্রান্ত হয়, মশা মাছির জন্য হয় এবং যদি পরিবেশ জীবাণুমুক্ত না থাকে, তার গোয়ালঘর যদি অপরিচ্ছন্ন থাকে, ভেজা আর্দ্র আবহাওয়া থাকে, এই যে পরিবেশের যে ফেভারেবল পরিবেশটা মানে জীবাণু গ্রহ করতে সহায়তা করে, এই ধরনের পরিবেশের মাধ্যমেই কিন্তু এই রোগটা হয় সাধারণত। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব দারুণভাবে বলছিলেন। এবং আরেকটা জিনিসটা হচ্ছে এই রোগটা হওয়ার পরে আবার এই রোগটা ছড়ায় কিভাবে, ছড়ানোর কি কি মাধ্যম বা পরিবেশের কোনো উপাদানের ভূমিকা আছে কিনা ছড়ানোর ক্ষেত্রে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এটা যদি কোনো অ্যানিমেল আক্রান্ত হয়, তার সংস্পর্শে আসলে অন্য একটা অ্যানিমেল আক্রান্ত হবে। আবার যে পরিচর্যাকারী আছে তার মাধ্যমেও রোগ ছড়াতে পারে। আবার যদি কোনো খাবার নিয়ে আসে কোনো গাড়ি, তার মাধ্যমে আক্রান্ত হতে পারে। এক এলাকা থেকে আরেক এলাকায় সেই গাড়ির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে অন্য এলাকায় আক্রান্ত হতে পারে। আর এছাড়া যদি ওই মশা মাছি এগুলো যদি থাকে তাহলে এর মাধ্যমে, বাতাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে, যেহেতু সংক্রামক ডিজিজ, সেই জন্য বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। এই বিভিন্ন কারণেই ছড়ে রোগটা। ম্যাম, আপনি যেভাবে বলছিলেন আসলে এটা তো অত্যন্ত আতঙ্কের একটি বিষয়। কারণ আমরা যেভাবে শুনলাম এবং খামারি ভাইরা আপনারাও নিশ্চয়ই শুনেছেন ম্যামের মুখ থেকে এই রোগটি কিভাবে কি কি কারণে এটি হয়ে থাকে সেটি আমরা জেনেছি এবং হওয়ার পরে এই রোগটি কিভাবে দ্রুত বিস্তার লাভ করে, কিভাবে আশেপাশে ছড়িয়ে পড়ে, এই বিষয়টি আমরা শুনলাম এবং আমার কাছে মনে হয় এখানে কিন্তু আমাদের সচেতন হওয়ার খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমরা জানলাম যে পোকামাকড়, মশা, মাছির মাধ্যমে এই রোগটা ছড়িয়ে থাকে এবং একটি গরু বা আক্রান্ত যে পশুটি রয়েছে, এই আক্রান্ত পশুর কাছাকাছি সংস্পর্শে যদি আরেকটি পশু চলে আসে, সেটির মাধ্যমে কিন্তু এটি ছড়াতে পারে। যে পরিচর্যাকারী আছেন, যিনি এই গরু বা মহিষ বা গবাদি পশুকে খাবার দেন বা তার পরিচর্যা করেন, তার দেখাশোনা করেন, তার মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে। তিনি একটি গরুর কাছ থেকে আবার আরেকটি গরুর কাছে যখন যাবেন, সেই তখন কিন্তু তখন আক্রান্ত হতে পারে। এটি যেরকম হতে পারে, আবার যে খাবার রয়েছে, খাদ্যের মাধ্যমে কিন্তু পানির পাত্র, খাবার পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র, যে বিষয়টি ম্যাম বলছিলেন, এদের মাধ্যমে আক্রান্ত হতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি রয়েছে, বাতাসের মাধ্যমে কিন্তু এটি আক্রান্ত হতে পারে, সংক্রামক। যেহেতু এটি এতটাই সংক্রামক, বাতাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে। খাবারের গাড়ির কথা যেটি বলছিলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় যখন খাবার দিতে যায় বা অ্যানিমেল যখন খাবার খেতে যাবে, তখন এই স্পোর্টটা কিন্তু করে থাকে, বাতাসের মাধ্যমে স্প্রেড করে। সেই জন্য খাবার খাবে, তখন কিন্তু তার মাধ্যমে তার ইন্টেস্টাইন, তার শ্বাসনালী আক্রান্ত হতে পারে। একদম, যখন সে খাবার খাবে
তখন কিন্তু খাবারের মাধ্যমে তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত তার যে শ্বাসনালী রয়েছে এটি কিন্তু আক্রান্ত হতে পারে, বাতাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে এবং যে পরিবেশ আছে সেই পরিবেশের মাধ্যমে আক্রান্ত হয়। আমরা প্রিয় শ্রোতা কিছু ফোন নিতে চাই, আমাদের সাথে যে যুক্ত আছেন প্রিয় শ্রোতা নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ বিকেল। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চরিডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি আমাদের নিয়মিত একজন শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। অনেক ধন্যবাদ। সুন্দর আলোচনা, আজকের একটি বিষয়ও দারুণ। আমার প্রশ্ন হচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ বলা হচ্ছে, এই লাম্পি স্কিন ডিজিজের প্রতিষেধক টিকা কিংবা কোনো অ্যান্টি ভ্যাকসিন আমরা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পেতে পারি কিনা, বা যদি পেতে পারি তাহলে এই প্রসেসটা জানতে চাই। জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে এবং আপনি চমৎকার একটি সম্পূরক প্রশ্ন করেছেন আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কিত। অবশ্যই আমরা এখনো রোগটি কিভাবে ছড়ায় সেই জায়গাতে আছি, এরপরে আমরা এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে কথা বলবো এবং অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে যে কিভাবে প্রতিষেধক টিকা পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। ম্যাম, আমরা যে জায়গায় ছিলাম আমরা শুনছিলাম পরিবেশের মাধ্যমে ছড়াতে পারে, বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, মশা মাছি এবং যেটি আপনি বলছিলেন একটি মশা বা মাছি একটি গবাদি পশু গরু বা মহিষের গায়ের উপর বসলো, সেটি যদি উড়ে গিয়ে অন্য একটি পশুর গায়ের উপর বসে ছড়াতে পারে, বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, খাদ্য পরিচর্যাকারী সংস্পর্শ, নানা কারণে কিন্তু এটি ছড়াতে পারে। আমার মনে হয় যে আসলে মানুষের ক্ষেত্রে বা যেরকম বলি না কেন, গবাদি পশুর ক্ষেত্রে এই রোগটি কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি রোগ বলে আমরা মনে করতে পারি। এবং এই রোগটা হলে লাম্পি স্কিন ডিজিজটা যদি একটা গরু বা গবাদি পশুর মধ্যে হয়, তার ত্বকে আসলে কি হয়? আসলে তার ত্বকের ভিতরে গুটি গুটি নোডিউল সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা। এবং এই নোডিউলটা অনেক সময় ফেটে ঘায়ের সৃষ্টি করে এবং সেখান থেকে এক ধরনের মানে রসের মতো বের হয়। আচ্ছা আচ্ছা। পুজ বা রস এরকম বের হয়, মিউকাসের মতো বের হয়। তারপরে আবার তার নাক মুখ দিয়ে শ্লেষ্মা, ঝিল্লি বা পানির মতো বের হয়। 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ওই নোডিউলটার পরিমাণ হতে পারে। এটা কি মানে আস্তে আস্তে পুরো ত্বকেই ছড়িয়ে যায়? পুরো ত্বকেই, গলা, নাক, মুখ, তার পিঠে, পায়ে, সারা বডিতে আস্তে আস্তে ছড়ায় যায় আস্তে আস্তে পুরো বডিতে। এবং এর ফলাফল কি একটা সময়, এটা কি মৃত্যু ঝুঁকি আছে? এটা 20 থেকে 40% মৃত্যু ঝুঁকি থাকে, কিন্তু খুব একটা অ্যানিমেল মারা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যামের মুখ থেকে মরক আকারে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, মর্টালিটি কম। আচ্ছা আচ্ছা, যে বিষয়টা আমরা জানলাম আপনারা কিন্তু জানলেন যে আমরা অবশ্যই এর আগেও আমরা জানার চেষ্টা করেছি যে কি কি উপসর্গ দেখা যায়। উপসর্গগুলো তো আমরা জেনেছি যে সে হাঁটতে পারে না, সে খাওয়া দাওয়া কমে যায়, যে আরও যে বিষয়গুলো থাকে, কিন্তু এবার কিন্তু আমরা দুর্বল হয়ে যায়। এবার কিন্তু আমরা আসলে আরও বিস্তারিতভাবে আমরা আসলে জানতে পারলাম যে একটি নোডিউলের মতো সৃষ্টি হয়, একটা গুটির মতো সৃষ্টি হয় বড় আকারে, এবং সেখান থেকে পুজের মতো বা রসের মতো বের হয়, তার শ্লেষ্মা, ঝিল্লি বা যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তার মুখ দিয়ে বের হতে পারে। এবং যেটা জানলাম 20 থেকে 40% ক্ষেত্রে পশুটি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমাদের আধুনিক বিজ্ঞানের গবেষণার পরিপ্রেক্ষিতে হয়তোবা আমরা চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পেরেছি বা যে কোনো কারণে হোক এটি মৃত্যুহার আমরা কমাতে পেরেছি, তারপরেও কিন্তু মৃত্যু ঝুঁকি কিছুটা থেকেই যায়। ম্যাম কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বলছিলেন। ম্যাম, আপনি যদিও আসলে বলেছেন, তারপরেও একটু জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে প্রাণী সম্পদ ক্ষেত্রের যে আমাদের মূল লক্ষ্য থাকে যে মাংস উৎপাদন বা দুধ উৎপাদন বা আমিষের চাহিদা পূরণ করা, এবং আপনার কাছে কি মনে হয় যে এই রোগটি আমাদের এই প্রাণী সম্পদ ক্ষেত্রে আমিষের চাহিদা পূরণে একটি বাধা বা কোনোভাবে উৎপাদনে প্রভাব ফেলে কিনা? সুন্দর প্রশ্ন। আসলে এটা খুব বাধা সৃষ্টি করে, কারণ ফ্যাটেনিং করা যে অ্যানিমেলগুলো আছে, আমি বলবো তাদের শেডগুলোকে অনেক উঁচু করে তৈরি করতে হবে এবং ফ্যান দিতে হবে, ফ্যান দিতে হবে, আর উঁচু করে তৈরি করতে হবে যাতে খোলামেলা থাকে, সেখানে কোনো ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রান্ত করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে শুধু আমরা গোবর পরিষ্কার হলো, তার ফার্ম মানে চোখে দেখলাম পরিষ্কার, সেটা কিন্তু পরিষ্কার না। পরিষ্কার বলতে মানে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে কীটনাশক দিতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে, যাতে আমার গোয়ালঘর বা সেই খামারটা যেন এত সুন্দরভাবে পরিষ্কার থাকে, জীবাণুমুক্ত থাকে। শুধু পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করলাম তাহলে হবে না, ওই ড্রেনের সিস্টেম সুন্দর রাখতে হবে। তারপর আবার মানে উঁচু করে শেড তৈরি করতে হবে যাতে ফ্যান দেওয়া থাকে, খোলামেলা থাকে, আলো বাতাস সুন্দরভাবে আসে,
তখনই কিন্তু জীবাণুমুক্ত থাকবে আর এনিমেল এই লাম্পি স্কিনে আক্রান্ত হবে না। জি ম্যাম, আপনি চমৎকারভাবে বলেছেন, কিন্তু আমরা আসলে জানতে চাচ্ছি যে আমাদের যে গরুর মাংস এবং দুধ উৎপাদন, এটাতে কোনো প্রভাব ফেলে কিনা? দুধ উৎপাদন কমে যায় আর মাংসের গুণগত মানও কিছুটা কমে যায়, কারণ লাম্পি স্কিনে যখন আক্রান্ত হয় তখন এনিমেলের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, টেম্পারেচার রাইজ করে, এতে করে তার বডিতে পানি শূন্যতা দেখা দিবে। এই জন্য আমাদের করতে হবে যে এনিমেল যখন লাম্পি স্কিনে আক্রান্ত হবে তাকে স্যালাইন দিতে হবে, তাকে মানে কোনো ট্রেস যেন না দেওয়া হয়, কোনো কঠিন কাজ না করানো হয় সেই এনিমেলকে দিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা জানবো। তবে আমরা ম্যাম যেটা জানতে পারলাম যে গরুর মাংস এবং দুধ উৎপাদনে গুণগত মান অনেক কমে যায় এবং দুধ উৎপাদনও কমে যায়। এবং এই জায়গা থেকে আপনি যদিও আগে কিছুটা বলেছেন যে এই রোগটি তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, প্রতিরোধ ব্যবস্থাটা আসলে কিরকম হতে পারে? গণসচেতনতা হলো সবচেয়ে বেশি 1 নাম্বার আমি বলবো। আচ্ছা, যে আমাদের খামারি ভাইদেরকে নিয়ে যদি আমরা সচেতন থাকি, সেটা হলো 1 নাম্বার থাকবে। আর দ্বিতীয় থাকবে ভ্যাকসিনেশন। লাম্পিবেট ভ্যাকসিন পাওয়া যায় এখন। আচ্ছা, গুড পক্স, লাম্পিবেট, এই ভ্যাকসিনগুলো এখন আমাদের অধিদপ্তরে আছে। আচ্ছা, আছে, ও সরকারিভাবেও পাওয়া যাচ্ছে, বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে। আমরা যদি অ্যানিমেলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসি তাহলে এই রোগ অনেকটা মানে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো ভ্যাকসিনের মাধ্যমে। আর যদি আমাদের পরিবেশটাকে, আমাদের খামার, গোয়ালঘর, তার ভিতর এবং বাহির চারদিকে যদি স্যাঁতসেঁতে ভেজা না থাকে, পানি জমে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু টান থাকে যেখানে, কারণ ভিজা থাকলে, পানি থাকলে সেখানে জীবাণুর সৃষ্টি হবে। আর যখনই পানি না থাকবে, শুকনা থাকবে, স্যাঁতসেঁতে পরিবেশ না থাকবে, তখনই জীবাণু থাকবে না। তা আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের ওই খামার বা গোয়ালঘর যেন উঁচু জায়গায় হয়, টান জায়গায় হয়, পানি জমে না থাকে, ভেজা আর্দ্র পরিবেশ না থাকে, ফ্যানের ব্যবস্থা থাকে। আর তারপর আমরা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো অ্যানিমেলকে। তার সবুজ ঘাস মানে খাবার দিব, যে পুষ্টিকর খাদ্য, একদম পুষ্টিকর খাদ্য দিব। অ্যানিমেলকে ট্রেসে রাখবো না, কোনো আমরা ভারী কাজ দিব না, কোনোভাবেই যেন সে না থাকে, কোনো ধরনের চাপে না থাকে, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ম্যাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। মূল যে বিষয়টা, আমাদের সচেতন হতে হবে এক পরিবেশের দিক থেকে, আমার খামারের পরিবেশ বা আমার গোয়াল ঘরের যে পরিবেশ সেটাকে শুকনো রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই বিষয়গুলো নিয়ে ম্যাম কথা বলছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাকে ভ্যাকসিনেশনের আওতায় আনা, অর্থাৎ তাকে ভ্যাকসিন দেওয়া। সেখানে ম্যাম আমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে আমি আমার গবাদি পশুকে কোন বয়সে ভ্যাকসিন দিতে পারি, মানে কোনো নির্দিষ্ট বয়স সীমা আছে না, জন্মের পরপরই দিব, কোন সময় তাকে ভ্যাকসিনটা আমি দিতে পারি? যদি কোনো অ্যানিমেলের মাকে ভ্যাকসিনেশন করা থাকে, তার যে বেবিটা হবে তাকে আমি 6 মাসের মধ্যে দিতে পারবো। আর যদি তার মাকে ভ্যাকসিন করা না হয়ে থাকে আগে, তাহলে সেই বাছুরকে আমরা যে কোনো বয়সে 4 মাস থেকে শুরু করে যে কোনো এজে দিতে পারবো। একদম। আমাদের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নর কিন্তু খুব চমৎকার। তার মাকে ভ্যাকসিন করা থাকলে 6 মাস পরে আমরা দিতে পারি। জি, প্রিয় শ্রোতা, আমরা যুক্ত হতে চাই আপনাদের সাথে। নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, প্রিয় শ্রোতা, কে আছেন? আচ্ছা, আমরা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছি। আমাদের সাথে যুক্ত ছিলেন একজন শ্রোতা বন্ধু। প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, জানাতে পারেন 013080361889 এই নাম্বারে ফোন করে। আমরা আছি কিন্তু আরও কিছুটা সময় আপনাদের সাথে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং আমাদের বিশেষজ্ঞ আলোচক কিন্তু এই বিষয়ে আমাদের প্রশ্নের উত্তরটি দিবেন। আমাদের সাথে আরও একজন শ্রোতা যুক্ত হয়েছেন। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি টাঙ্গাইল থেকে কবির বলছিলাম। জি, বলুন। আমার গরুর লাম্পি স্কিন যাতে না হয় এর জন্য কি টিকা দিলে কি কার্যকারিতা পাবো কিনা, এবং এই রোগের প্রতিকার? জি
প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং সামনে কিছুক্ষণ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই এই বিষয়টি আমাদের আলোচনার মধ্যে আসবে, যদিও কিছুটা এসেছে। আমাদেরকে ম্যাম জানিয়েছেন যে আমরা ভ্যাকসিনেশন অবশ্যই করতে পারি। গুড ফক্স আছে, তারপরে লাম্পিভেট আছে, এ ধরনের কিছু ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, যে ভ্যাকসিনগুলো আমরা যদি দিয়ে থাকি আমাদের যে গবাদি পশুটি রয়েছে সেটি কিন্তু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হবে না, এটি আমরা কিন্তু জেনেছি। এবং ম্যাম, আমার কাছে মনে হয় যে আমরা আবার একটু আলোচনায় যাই। আপনি আমাদেরকে বলছিলেন যে পরিবেশ নিয়ে, আমরা ভ্যাকসিন নিয়ে আমরা জানলাম, যদি আমার যে মা বাছুরটি রয়েছে, আচ্ছা আমরা আরো কিছু ফোন নিতে পারি যাতে করে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের শ্রোতাদের সহযোগিতা করতে পারি। প্রিয় শ্রোতা, আরো একটি ফোন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমি কবির বলছিলাম। হ্যাঁ জি জি বলুন। এই রোগের যে টিকা দিলেও আমাদের দেখছি যে লাম্পি ডিজিজ হয়, এটা তো কোনো অপশন দেখতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা যে বিষয়টা নিয়ে ম্যাম কথা বলছিলাম, যে ভ্যাকসিনেশনের কথা আমরা জানলাম, এবং যদি মা যে গরু রয়েছে সেটিকে যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে 6 মাস বয়সে আমরা দিতে পারি, এবং যদি না দেওয়া থাকে তখন আমরা যে কোনো বয়সে আমরা দিতে পারি। এবং পরিবেশের ক্ষেত্রে আমরা বলছিলাম যে তার গোয়াল ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং উঁচু জায়গায় করা, টান রাখা। এক্ষেত্রে ম্যাম আরো কিছু, আমরা কি যেহেতু আমরা মশা মাছির কারণে হয়, আমরা কি মশারির ব্যবস্থা করতে পারি? মশারির ব্যবস্থা করতে পারি। মশারি দিলে এটা আমরা একটা ভালো একটা প্রতিরোধ ব্যবস্থা হতে পারে, যাতে করে তার রোগটি না হয়। একটা মশারি দেওয়া এবং সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং আমরা যেহেতু ম্যামের কাছ থেকে জানতে পেরেছি, মশা তাড়ানোর জন্য ফেরোমেট ট্যাপ আছে, ইয়েলো ট্যাপ আছে, এগুলা যদি আমরা টানায় রাখি গোয়াল ঘরে, তাহলেও কিন্তু মশা চলে যাবে। আর যদি বাইরের পরিবেশটাকে সুন্দর রাখি, পরিচ্ছন্ন রাখি, তাহলে ওইখানে আর মশা মাছি আক্রমণ হবে না, আমাদের ভিতরে আসতে পারবে না। আর ভিতরের মশাগুলো ফেরোমেট, ইয়েলোমেট এগুলা দিয়ে আমরা তাড়াতে পারি। আর তাছাড়া আরও যদি গ্রামে আমরা যাই, তাহলে সে মশারির ব্যবস্থা করতে পারি মশারির মাধ্যমেই। আর যদি কোনো অ্যানিমেল আক্রান্ত হয়ে যায়, তখন তাকে মশারির নিচে রাখতে হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আরো জানবো। একজন শ্রোতাও আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। তবে আমরা যেটা জানলাম, আমাদের যে ইয়েলো ট্যাপ আমরা বলে থাকি, যে হলুদ রঙের একটা আঠালো বস্তু আছে, এটি রাখলে মশা বা মাছি আছে সেটাতে আটকে থাকে, এটি থাকে ফেরোমন ট্র্যাপ থাকে। কারণ আমরা জানি আমাদের মশা মাছি বা এ ধরনের পোকামাকড় যারা আছে তারা রঙের প্রতি সংবেদনশীল, তারা আসলে গন্ধের প্রতি সংবেদনশীল। ফেরোমন ট্র্যাপে দেখা যায় যে ফেরোমনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধে তারা আসলে ওইদিকে চলে যায়। তা ইয়েলো ট্র্যাপের কথা যেটি বললেন, সেটিতে কিন্তু আমরা দেখতে পারি যে হলুদ রঙের থাকে এবং তারা রঙের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে যেয়ে কিন্তু আটকে পড়ে। তো এইভাবে কিন্তু আমরা আসলে পোকামাকড়, এগুলো আমরা কৃষক ভাই যারা আছে তারা কিন্তু খেতেও ব্যবহার করে থাকে। এই বিষয়গুলো আমরা গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু গবাদি পশুকে মশা মাছি পোকামাকড়, যেহেতু আমরা ম্যামের কাছ থেকে জেনেছি যে এর মাধ্যমেই কিন্তু এই রোগটি ছড়িয়ে থাকে, বা এটি আসলে বাহক হিসেবে কাজ করে, ভেক্টর হিসেবে কাজ করে। তো সেই জায়গা থেকে কিন্তু এটি থেকে মুক্ত রাখতে আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো নিতে পারি। এছাড়াও আমরা যেহেতু জেনেছি খাদ্যের মাধ্যমে, পানির মাধ্যমে কিন্তু এটি ছড়ায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খাবার এবং পানি এটিও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এনিমেলকে ট্রান্সপোর্ট করে যে আমি এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে আসবো, তখন আমি তাকে 21 দিন বা 28 দিন আগে ভ্যাকসিনেশন করব। ভ্যাকসিনেশন করার পর তাকে ট্রান্সপোর্ট করব, অন্য জায়গায় নিয়ে যাব, বা নিয়ে আসার পর তাকে কোয়ারেন্টাইন ব্যবস্থা করব, যে তার অ্যালার্জি আছে কিনা সেটা লক্ষ্য করার জন্য তাকে আমি আলাদা রাখবো অন্য এনিমেল থেকে। জি, আমাদেরকে অনেক অনেক শ্রোতা বন্ধু কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রিয় শ্রোতা, আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন। আমরা আপনাদের প্রশ্নগুলো নিতে চাই, আপনাদের সমস্যাগুলো শুনতে চাই, এবং সেই অনুযায়ী ম্যামের কাছ থেকে কিন্তু আপনাদেরকে সেই সমাধানটি জানিয়ে দিতে চাই বাংলাদেশ বেতার ময়মনসিংহে কৃষির কথা আয়োজনের মাধ্যমে। আমরা কিন্তু ম্যামের কাছ থেকে জানছি যে আমরা কিভাবে আমরা এই বিষয়টি করবো। অনেক সময় কি ম্যাম এরকম হয় কিনা যে গরু ঘাস খেতে যায় অনেক জায়গায়, তখন আসলে সে এটিতে আক্রান্ত হতে পারে, বা অন্য এলাকায় অন্য গরু গবাদি পশুকে আক্রান্ত করতে পারে? হ্যাঁ, করতে পারে। যদি সে অ্যালার্জি দ্বারা আক্রান্ত থাকে, তাহলে সে খাবারের মাধ্যমে তার লালা পড়বে, মুখ থেকে খাবার ঝরবে, তার মাধ্যমে আবার অন্য অ্যানিমেল আক্রান্ত হতে পারে। সেই জন্য যে অ্যানিমেলটা অ্যালার্জি দ্বারা আক্রান্ত হয়ে গেছে, তাকে আমরা আলাদা করে ফেলবো অন্য সুস্থ অ্যানিমেল থেকে। জি, আর ভ্যাকসিনেশন যখন আমরা দিব, ভ্যাকসিন দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যানিমেল সুস্থ আছে কিনা। সুস্থ অ্যানিমেলকে আমরা ভ্যাকসিনেশন করব, সুস্থ অ্যানিমেলকে ভ্যাকসিনেশন করব। প্রিয় শ্রোতা, আমাদের সাথে কে যুক্ত আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
আমরা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানানোর। আমরা যুক্ত আছি, আমরা জানছি লাম্পি স্কিন রোগের কারণ, প্রতিকার এবং সচেতনতা এই বিষয়টি নিয়ে। এবং আমার কাছে মনে হয় যে ম্যাম গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে ভ্যাকসিন যেটি আমার দিতে হবে সেটি অবশ্যই সুস্থ এবং এই রোগে আক্রান্ত হয়নি এরকম একটি গবাদি পশুকে আমার দিতে হবে। আমাদের এক শ্রোতা বন্ধু বললেন যে ভ্যাকসিন দেওয়ার পরও অ্যানিমেলের আবার মানে লাম্পি স্কিন হচ্ছে। হ্যাঁ, সেটার অনেক কারণ থাকতে পারে। হয়তো তার বডিতে সেই ইমিউনিটি নাই, আগে সে আক্রান্ত হয়ে গেছে লাম্পি স্কিন দ্বারা, হয়তো আমাদের খামারি ভাই বুঝতে পারে নাই যে আমার অ্যানিমেল আক্রান্ত হয়ে গেছে। তখন যদি আমি তাকে ভ্যাকসিন দেই তখন হয়তো সেই ভ্যাকসিনটা কাজে লাগবে না, কার্যকরী হবে না, কারণ সে অসুস্থ হয়ে গেছে আগে থেকেই। আবার মানে ভ্যাকসিনটাকে দেওয়ার সময় দিনের বেলা দিতে হবে, ঠান্ডা পরিবেশে দিতে হবে। আবার ওই ভ্যাকসিনেশনটা করার 2 ঘন্টার ভিতর আমি খোলার পর ওইটা গুলানোর পর 2 ঘন্টার ভিতর আমি দিব। আবার অর্ধেক দিলাম, দেওয়ার পর বললাম যে বাকিটা আমি রেখে দিই, এবার বিকালে দিব ফ্রিজের ভিতর, তখনও কার্যকরী হবে না। এটা নিয়ম হলো আমি একবার খুলে গুলার পর 2 ঘন্টার ভিতর আমি ভ্যাকসিনেশন করে ফেলবো অ্যানিমেলকে। আর যদি না দিই তাহলে সেই ভ্যাকসিনের গুণগত মান ঠিক থাকবে না। আবার ওই ভ্যাকসিনটাকে এনে আমি আমার নর্মাল টেম্পারেচারে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি নর্মাল টেম্পারেচারে রাখবো। আর যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে এটা গুণগত মান ঠিক থাকবে না। আচ্ছা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানছিলাম। আমরা আরো কিছু ফোন নিতে চাই। প্রিয় শ্রোতা কে আছেন আমার সাথে? জি, ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ ইমরান আলী ইসলাম, সাধারণ সম্পাদক মোহন বন্ধু বেতার ক্লাব, পূর্ব সিদ্ধপুর গোবা, আদর্শবাড়ি, পার্বতী দিনাজপুর থেকে। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া, ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। ভালো আছি। শুভ বিকাল। আমি প্রশ্ন করতে যে আজকের যে কি বিষয় কথা বলা হচ্ছে এখানে? জি, আমরা লাম্পি স্কিন রোগের কারণ ও প্রতিকার নিয়ে কথা বলছি। লাম্পি স্কিন আসলে ডিজিজ এই রোগটি প্রাথমিকভাবে আমাদের ঘরোয়া চিকিৎসা, প্রথমে যদি হয় এই রোগটি, প্রথমে আমরা কিভাবে এটা প্রাথমিক চিকিৎসা নিতে পারি, ঘরোয়া চিকিৎসা। ধন্যবাদ। জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত ছিলেন আমাদের সাথে এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদেরকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সত্যেন্দ্রনাথ রায়, প্রিয় অনুষ্ঠানে যুক্ত হয়ে গেলাম লিখেছেন জলঢাকা নীলফামারী থেকে, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। এনামুল সরকার তিনি লিখেছেন ভ্যাকসিন ছাড়াও কি অন্য কোনো উপায়ে এলএসডি রোগ প্রতিরোধ করা যায়? আমাদের সাথে যুক্ত আছেন মোকলেসুর রহমান ছোটন, রাজপাড়া, হাজিবাড়ি, পূর্বধলা, নেত্রকোনা থেকে। তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষির কথা অনুষ্ঠানটি ইতিমধ্যে সপ্তাহে 2 দিন প্রচার করায় আমি খুব খুশি হয়েছি, সাথে থাকি সবসময়। প্রিয় শ্রোতা, আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আমাদের যে আয়োজন আছে, আয়োজনটি বৃদ্ধি করা হয়েছে সপ্তাহে 1 দিন থেকে সপ্তাহে 2 দিন। এবং আপনারা যদি আরও আমাদেরকে ভালোবাসা দিতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই আয়োজনটি আমরা একটা সময় হয়তোবা সপ্তাহে প্রতিটি দিনই কিন্তু আমরা সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদেরকে পরিবেশন করতে পারবো। আমাদের সাথে ফারহান তানভীর সৌমিক যুক্ত আছেন, মুমতাহিনা চাঁদনি আমাদের সাথে যুক্ত আছেন, মেহেদি হাসান মামুন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আরো কিছু ফোন নিতে চাই। প্রিয় শ্রোতা কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। স্যার, জি, আমার একটা প্রশ্ন। ওই লাম্পি স্কিন হয়েছে, এই লাম্পি স্কিন ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার পর কতদিন পরে লাম্পি স্কিন ভ্যাকসিন দেওয়া যাবে? ম্যামের কাছে আমার প্রশ্ন। প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির জন্য। আমরা অনেকগুলো প্রশ্ন জমাচ্ছি একবারে, আমি কিন্তু ম্যামের কাছে যেয়ে আপনাদেরকে সমাধানগুলো দিব বা এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু টাঙ্গাইলের কবির ভাইয়ের যে প্রশ্ন ছিল সেই বিষয়টি আমরা জেনেছি, বা আগের প্রশ্নগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের সাথে মেহেদি হাসান মামুন যুক্ত আছেন জিয়নপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। এনামুল সরকার যুক্ত আছেন, পারভিন আক্তার আমাদেরকে দেখছেন। আমাদের সাথে যুক্ত আছেন হেলাল উদ্দিন, তিনি যুক্ত আছেন। প্রবীর মিত্র শীল যুক্ত আছেন, তাসকিনুর রায়ান, ইসমাইল হোসেন সহ আরও অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। ম্যাম, আপনি দেখছিলেন আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু আজকের বিষয় সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনছেন এবং তারা কিন্তু সময় উপযোগী অনেক প্রশ্ন করছেন। ইতিমধ্যে আপনার কাছে যে প্রশ্নগুলো এসেছে, যে একটা প্রশ্ন এসেছে যে একবার ভালো হয়েছে, আপনি অবশ্যই বলছিলেন, যদিও আগে একবার বলেছেন যে রোগে আক্রান্ত হয়েছে, ভালো হয়েছে, তারপর আবার ভ্যাকসিন দিলে কাজ করছে না। এটাই তো আপনি যদিও একবার বলেছেন, আরেকবার একটু বলে দেবেন। মানে ভ্যাকসিনের কার্যকারিতা কিছু আছে, যে ভ্যাকসিনের টেম্পারেচার ঠিক আছে কিনা, মানে নির্দিষ্ট সময় আমি দিচ্ছি কিনা, আবার কোন রুটে দিতে হবে, তাকে কি চামড়ার নিচে দিতে হবে না মাংসে দিতে হবে। আমি দিতে হবে চামড়ার নিচে, আমি দিয়ে দিলাম মাংসে, তাহলে কিন্তু ওই মানে গুণগত মান ঠিক থাকবে না ভ্যাকসিনের।
হ্যাঁ, চামড়ার নিচে দিতে হবে, আমি দিয়ে দিলাম মাংসে, তাহলে তো এটা গুণগত মান ঠিক থাকবে, সেই ভ্যাকসিন কার্যকরী হবে না। খুব চমৎকার ভাবে ম্যাম বলছিলেন। এবং ভ্যাকসিন দেওয়ার কিছু কার্যকারিতা আছে, যেখানে কিন্তু ম্যাম প্রথমেই বলেছেন যে ভ্যাকসিন দিতে হবে সুস্থ গবাদি পশুকে। অসুস্থ গবাদি পশু বা একবার রোগাক্রান্ত হয়ে গেছে সেটার ক্ষেত্রে কাজ করবে না। একজন তার বডিতে রোগ আছে তখন কাজ করবে না, আবার রোগ ভালো হয়ে গেলে তখন দিলাম, তখন কাজ করবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্ন করেছিলেন, আপনি কিন্তু আপনার উত্তরটি পেয়ে গেলেন। অবশ্যই সুস্থ যে গবাদি পশু আছে সেই গবাদি পশুকে আমরা এই ভ্যাকসিনটি দিব। এবং সেক্ষেত্রে ম্যাম যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছেন যে দিনের বেলা দিতে হবে এবং 2 ঘন্টার মধ্যে, এটার মুখ খোলার 2 ঘন্টার মধ্যে দিতে হবে, এবং তাপমাত্রা গোলানোর 2 ঘন্টার ভিতরে দিয়ে শেষ করতে হবে। আবার আমি অর্ধেক রেখে দিলাম যে আজ বিকাল বেলা দিব, এটি করা যাবে না। তো তখন ওইটা গুণগত মান নষ্ট হয়ে যাবে, তখন ওই সেই ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে। এবং আরেকটি বিষয় যেটা ম্যাম বললেন যে অবশ্যই চামড়ার নিচে দিতে হবে, মাংসপেশিতে দিলে এটির যে কার্যকারিতা সেটি কিন্তু থাকবে না। চমৎকারভাবে ম্যাম আমরা আসলে জানছিলাম। আমাদের আরেকজন শ্রোতা ভাই বলছে মনে হয় যে আমরা ভ্যাকসিন ছাড়াও কি এই অ্যানিমেলকে ট্রিটমেন্ট করতে পারি, মানে দুটো, একটা হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া ঘরোয়া ভাবে কিভাবে করবে এটা জানতে চেয়েছেন, আরেকজন আবার জানতে চেয়েছেন যে বিষয়টিতে আমি আসতাম যে রোগ যদি একবার হয়ে গেছে ভ্যাকসিন দিতে পারিনি সেক্ষেত্রে কি করবো। তো প্রথমে আমি ঘরোয়া বিষয়গুলো নিয়ে যদি বলেন যে বা আমি কি করতে পারি, দুটো বিষয় যদি একসাথে আপনি বলেন। হ্যাঁ, আমরা ভ্যাকসিন ছাড়াও কিন্তু মানে যে অ্যানিমেল একবার আক্রান্ত হয়ে গেল, আক্রান্ত অ্যানিমেলের শিরা থেকে আমি ব্লাড কালেকশন করব 10 ml। 10 ml রক্ত নিয়ে 3 দিন পর 7 দিন আমি মাংসপেশিতে যদি ইনজেক্ট করি, মাংসপেশিতে দেই, তাহলে কিন্তু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এলএসডির। তাহলে কিন্তু আমি ভ্যাকসিন না দিয়ে কিন্তু তাকে ভালো করতে পারতেছি। যে অ্যানিমেলটা এলএসডি দ্বারা আক্রান্ত হয়ে গেছে, সে তার শিরা থেকে 10 ml ব্লাড নিয়ে আরেকটা অ্যানিমেল যে তাকে যদি আমি দেই তার মাংসে 10 ml দেই, তাহলে কিন্তু ওই মানে সেই ভ্যাকসিনের মতো কাজ করবে, তার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এলএসডির উপর, কারণ সে এলএসডি দ্বারা আক্রান্ত হয়েছে, তার ইমিউনিটিটা বাড়বে। ভ্যাকসিন ছাড়াও কিন্তু আমরা এইভাবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি এলএসডির উপর। আচ্ছা, খুব চমৎকার ভাবে বলছিলেন যে একটি গরুর শিরা থেকে 10 মিলিলিটার রক্ত নিয়ে সেটি যদি আমরা মানে অন্য অ্যানিমেলকে তার মাংসে ইনজেক্ট করি, মাংসে যদি আমরা পুশ করি, মাংসপেশিতে আমরা যদি এটিকে আমি একবারেই 10 মিলিলিটার দিয়ে দিব নাকি প্রতিদিন ভাগে ভাগে? না, 10 মিলিলিটার দিব, 3 দিন পর আবার 10, আবার 3 দিন পর, এইভাবে দিলাম। প্রতি 3 দিন পর আমি 10 মিলিলিটার করে আমি এটি তার প্রয়োগ করব। এবং এটি অবশ্যই শিরা থেকে নিতে হবে, তার যে রক্ত 3 দিন পর এভাবে 7 দিন যদি আমি দিয়ে থাকি তাহলে 7 বার। হ্যাঁ, 7 বার। আচ্ছা, 7 বার, 3 দিন পর 7 বার দিব, টোটাল 21 দিনের একটা কোর্স। আচ্ছা, সেটা দিলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এলএসডির উপর, ইমিউনিটি গ্রো করবে। প্রিয় শ্রোতা, আমাদেরকে যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে আমি ওষুধ ছাড়া, আমি কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া কিভাবে আমার আক্রান্ত এটাকে অটোহেমোথেরাপি বলে, অটোহেমোথেরাপি বলে থাকে। এবং কৃষক ভাইরা আমার কাছে মনে হয় যে এই বিষয়টি কিন্তু প্রয়োগ করে দেখতে পারেন যদি আপনি চান যে আপনি ভ্যাকসিন ছাড়া আপনার গবাদি পশুকে সুস্থ করতে চান। এই বিষয়টিতে রয়েছেই ম্যাম জানতে চেয়েছেন আপনি, যেহেতু আপনি বলেছেন যে অসুস্থ গরুকে বা মহিষকে বা গবাদি পশুকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না, এখন সেই ক্ষেত্রে আমার খামারে যে গরুগুলো অসুস্থ ইতিমধ্যে হয়ে গেছে সেক্ষেত্রে আমি তার চিকিৎসা বা পরিচর্যা কিভাবে করতে পারি? তাকে যদি মানে এমন হয় যে তার নোডিউল গুলা অনেক বড় হয়ে গেছে, তারপর ফেটে গেছে, কারণ যেহেতু এটা সংক্রামক রোগ, এটা কোনো তার ট্রিটমেন্ট নাই, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে, তার সিমটম দেখে আমরা ট্রিটমেন্ট করব। যদি তার গায়ে জ্বর থাকে সেটার জন্য আমি তাকে প্যারাসিটামল দিতে পারি, দিয়ে ব্যথা কমাবো, ব্যথানাশক দিয়ে ব্যথা কমাবো, মানে নরম খাবার দিব তাকে মানে স্ট্রেস দিব না, রেস্টে রাখবো, পুষ্টিকর খাদ্য দিব, এভাবে আমি তাকে সুস্থ করতে পারি। আর যদি এরকম হয় যে অ্যানিমেল সুস্থ হয়ে গেছে বা আমার 2টা গরু আমার খামারে আক্রান্ত হয়েছে আর অন্যগুলো এখন আক্রান্ত হয় নাই, তাদেরকে আমি আলাদা করে ফেললাম এবং তাদেরকে আমি ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়টা একসাথেই ছিল কিন্তু তাদের হয় নাই, তাদেরকে আমি আলাদা করে ফেলবো এবং ভ্যাকসিনেশন করতে হবে, কারণ হচ্ছে আমরা জানি এটা সংক্রামক রোগ, এটা একটা থেকে আরেকটা সহজেই ছড়িয়ে যেতে পারে। অবশ্যই আমাকে যেটা করতে হবে, যেটি আক্রান্ত হয়নি সেটিকে অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে, আক্রান্ত পশু থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। কিন্তু আসলে যেরকমটা আমরা জানলাম আপনার কাছ থেকে যে একবার যদি এই রোগটিতে আক্রান্ত হয়ে যায়, এই রোগের কোনো প্রতিকার নেই বা এই রোগের কোনো চিকিৎসা নেই,
কোনো সমাধান নেই, আমরা যেটা করতে পারি যে এটার যে উপসর্গগুলো দেখা যায় আলাদা আলাদা উপসর্গের জন্য, জ্বরের জন্য প্যারাসিটামল বা এইভাবে দিতে পারবো। তারপর আবার মানে ওই ক্ষতগুলা ফেটে রস বের হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, মাংসে পচন ধরে গেছে, তখন আমার সেকেন্ডারি ইনফেকশন যেহেতু হয়ে গেছে, তখন আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারি। আচ্ছা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা অ্যান্টিবায়োটিক তখন আমি ব্যবহার করতে পারি। কিন্তু সরাসরি এই রোগের যেমন মানে আমি প্রথম দিকে হলো ফোলা ফোলা দেখা যাচ্ছে, তখনই আমি হাই পাওয়ারের কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ওগুলো ব্যবহার করব না। না। আচ্ছা, কিন্তু একেবারে যে আমার এই শুধু লাম্পি স্কিন রোগটা ভালো হয়ে যাবে এর কোনো চিকিৎসা বা এর কোনো ঔষধ বা কিছু নেই আক্রান্ত পশুর ক্ষেত্রে? হ্যাঁ, আক্রান্ত পশুর ক্ষেত্রে আছে। আমরা মানে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে, সুডিবাই কার্ভ খাওয়াবো, নিম পাতা বেটে গায়ে লাগাবো বা এনিমেলকে খাওয়াবো, তারপরে আবার গুড়, এগুলো একসাথে করে যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু ঘরোয়া একটা ট্রিটমেন্ট হয়, ওরকম এনিমেল ভালো। মানে নিম পাতা বা গুড়, এটা ওই যে নডিউল যেটা বলছি বা উঁচু হয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে আমরা লাগাবো। সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে নিম পাতা যেটা রয়েছে সেটার যে প্রাকৃতিক গুণাগুণ রয়েছে, ঔষধি গুণাগুণ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটি আমাদেরকে দারুণভাবে কাজ করে। 100 কেজি এনিমেল যদি থাকে তার জন্য প্যারাসিটামল দুইটা, হ্যাঁ, সুডিবাই কার্ভ ওইটা হলো 20 গ্রাম, হ্যাঁ, নিম পাতা বাটা হলো 20 গ্রাম, গুড় হলো 25 গ্রাম, আধা লিটার পানিতে মিশিয়ে আমি এটা দিনে 2 বার করে 7 দিন যদি আমি খাওয়াই, তাহলে একটা ঘরোয়া ট্রিটমেন্ট, এনিমেল ভালো হবে। ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের পশুকে সুস্থ করে তুলতে পারি সেই বিষয়টি কিন্তু ম্যাম চমৎকারভাবে আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বললেন, এবং খামারি ভাই যারা আছেন এটি কিন্তু প্রয়োগ করতে পারেন যদি আপনার পশুটি, আপনার যে গবাদি পশু রয়েছে আপনি লালন পালন করছেন সেটির মধ্যে এই রোগটি আপনি দেখে থাকেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় ম্যাম থাকে যে তার যে চিকিৎসা পদ্ধতি আপনি বলেছেন সেটি কি খামারে বা যে বাড়িতে, অনেকে আছে যে স্বল্প পরিসর বাড়িতে 1 বা 2টা গরু চাষ করে, তো খামারের ক্ষেত্রে যার খামার আছে তার চিকিৎসা পদ্ধতি এবং যে বাড়িতে স্বল্প পরিসরে করে তাদের চিকিৎসা পদ্ধতিতে আলাদা হবে কিনা? না, দুইটার ক্ষেত্রে একই হবে। আর খামারের ক্ষেত্রে হলে আমি মানে একটা বড় খামারে একজন ডাক্তারকে নিয়ে আসলাম দেখানোর জন্য, আর মানে যে বাড়িতে করে এনিমেল পুষে তার হয়তো একটা গরুর জন্য একটা ডাক্তারকে নিয়ে আসতে হবে, তার জন্য একটু ব্যয়বহুল হয়ে যায়, এই কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে একই থাকবে। আমার কাছে মনে হয় যারা বাড়িতে স্বল্প পরিসরে 1-2টো করে তারা আপনার এই যে ঘরোয়া পদ্ধতিতে আপনি যেটি বলেছেন সেটি তাদের জন্য যথেষ্ট এটা করতে পারে। তারপরে আবার ওই যে ভ্যাকসিনেশন আনতে হবে, এনিমেলকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখবে, তাহলে তো হবেই না। হ্যাঁ, সেটাই। চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটা সবচেয়ে বেশি উত্তম, প্রতিরোধ করাটা। এবং এই রোগের যেহেতু ভাবে সরাসরি কোনো ট্রিটমেন্ট নাই, স্পেসিফিক কোনো, যেহেতু ভাইরাস, জি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আগে থেকে প্রতিরোধ করতে পারি সেটি ভালো কাজ। তাই প্রিয় ম্যাম, আমাদের একজন প্রিয় শ্রোতা আমাদেরকে প্রশ্ন করেছিল যে এই যে ভ্যাকসিনের কথা বলছেন, কি কি ভ্যাকসিন সেটি আপনি বলেছেন যে গুডফ্যাক্স আছে এবং লাম্পিভেট আছে, তো লাম্পিভেট, তো এটা আমাদেরকে আমাদের একজন শ্রোতা বলেছেন যে সে উপজেলা পর্যায়ে সে কিভাবে এটি সংগ্রহ করতে পারে সেটি তারা জানেন না, এই বিষয়টা আপনি যদি তাদেরকে একটু জানাতেন। প্রতিটা মানে জেলায় কিন্তু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় আছে, ভেটেরিনারি হসপিটাল আছে, ওইখানে গেলে উনারাই কিন্তু ভেটেরিনারি সার্জন আছে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, উনাদের সাথে যোগাযোগ করলে উনারাই কিন্তু বলে দিবেন, এবং প্রতিটা উপজেলায় ভ্যাকসিন সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, আমাদের ডিএল অফিস থেকে প্রতিটা 13টা ময়মনসিংহ 13টা উপজেলায় আমরা ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছি, সব উপজেলায় চলে গেছে। ওইখানে ওই প্রতিটা উপজেলায় যদি যায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ওনার সাথে যোগাযোগ করে, ওনার ভিএস আছে, ওনাদের সাথে যোগাযোগ করে, তাহলে বলে দিবেন যে, এবং ওইখানে নমুনা দেওয়া থাকবে কত পরিমাণ, কি ডোজ, কোন রোটে দিতে হবে, স্কিনে দিতে হবে না মাসলে দিতে হবে, পরিমাণ কত দিতে হবে, এভরিথিং বলে দিবে। আচ্ছা আচ্ছা, প্রিয় শ্রোতা, আপনার যে প্রশ্নটি ছিল যে আপনি কিভাবে এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন বা এই সেবাটি আপনি নিতে পারেন সরকারিভাবে, ম্যাম কিন্তু জানিয়েছেন যে দেশের প্রতিটি জেলার অধীনে প্রতিটি উপজেলাতেই কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন, সেখানে উপজেলা কার্যালয়, ভেটেরিনারি হসপিটাল আছেন, যে বিষয়টি ম্যাম বললেন, এবং সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাকে সর্বোপরি ভ্যাকসিন সহযোগিতা সেটি কিন্তু করতে পারে, এবং যাতে করে আপনার গবাদি পশু সুস্থ থাকতে পারে। আমরা প্রায় শেষের দিকে ম্যাম, আমরা আয়োজন শেষ করব, কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুরা করেছেন, এবং আমার কাছে মনে হয় যাদের খামার নেই কিন্তু যারা সাধারণ শ্রোতা অনেকে আমাদের সাথে যুক্ত হন এই আয়োজনে, তাদের একটা প্রশ্ন হচ্ছে এই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে
সেই গবাদি পশু যদি কোনো কারণে বিক্রি করা হয়, তো সেই গবাদি পশু বা যে কোনোভাবে ওই পশুর আক্রান্ত পশুর দুধ বা আক্রান্ত পশুর মাংস এটা ভক্ষণ করা, এটা খাওয়া, এটা আসলে স্বাস্থ্যকর না কোনো ক্ষতি রয়েছে? আসলে অসুস্থ এনিমেলের মাংস খাওয়া বা দুধ খাওয়া এটা কেউ জানলেও খাবে না, নিজে থেকে মানে একটা অনীহা আসবে বা আমাদের এটা খাওয়া উচিত না। স্বাভাবিক। তারপরেও আবার মানে কিছু কিছু এনিমেল আছে যে রেবিস, অ্যানথ্রাক্স, ওগুলা কিন্তু মানুষের বডিতে হবে। ওই যদি মাংসটা খাই আমি, সেই দুধটা খাই, তাহলে আমার বডিতে হবে। আর এটা কিন্তু মানুষে ছড়াচ্ছে না। দুধটা যদি আমি পাস্তুরাইজ করে খাই বা মানে অনেক ভালো করে ফুটিয়ে গরম করে ফুটিয়ে খাই, তাহলে কিন্তু এটা মানে আমার বডিতে আসবে না, মানুষের বডিতে আসবে না ওইটা। আর মাংসের গুণগত মান নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষে আক্রান্ত হয় না। সেই মাংসটা মানুষ যদি সুন্দর করে সিদ্ধ করে কাঁচা কাঁচা না খায় বা আধা সিদ্ধ মাংস না খায়, হ্যাঁ, যদি একবারে সুন্দর করে রান্না করে ভালো করে রান্না করে খায়, তাহলে মাংস খেলেও মানুষের বডিতে আক্রান্ত হবে না। জি, প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু শুনছিলেন, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই কৃষি বিষয়ক অনুষ্ঠান যদিও, কিন্তু অনেকেই যুক্ত হন যারা কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত নন, যুক্ত নন, কিন্তু তারা তো আসলে দুধ, মাংস বা আমিষের চাহিদা পূরণে এগুলো গ্রহণ করে থাকে। তারা কিন্তু জানলেন যে ক্ষতি আপনার হবে না, কিন্তু তারপরেও আপনার উচিত হবে না খাওয়া, বা যদি আপনার খেতেও হয় সেক্ষেত্রে কোনোভাবেই আপনি দুধ হোক কাঁচা খাবেন না, মাংস হোক কাঁচা খাবেন না, ভালো করে দুধের ক্ষেত্রে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে খাবেন, বা মাংসের ক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো করে রান্না করে, উচ্চ তাপমাত্রায় রান্না করে তারপরে কিন্তু আপনি এটি খেলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না। তবে ম্যাম যেটা বলেছেন যে মাংসের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়, তো আমরা চেষ্টা করবো আসলে এটি না খাওয়ার। প্রিয় শ্রোতা, আমরা এই আয়োজনে আজকে যুক্ত ছিলাম বাংলাদেশ বেতার ময়মনসিংহে কৃষির কথা আয়োজনে লাম্পি স্কিন রোগের কারণ ও তার প্রতিকার নিয়ে। আমরা জানলাম এই রোগটি কি, কিভাবে এটি প্রথম দেখা যায়, কিভাবে এর উপসর্গগুলো আমাদের মধ্যে ফুটে ওঠে, এবং কোন অঞ্চলে, কোন মৌসুমে, কোন গবাদি পশুর মধ্যে এইটি রোগটি দেখা যায়, এবং এই রোগটি কি কি কারণে হয়ে থাকে। আমরা জানলাম যে কিভাবে এটি প্রতিরোধ করা যায়। ভ্যাকসিনেশন প্রক্রিয়া নিয়ে আমরা জেনেছি যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই রোগটিকে আমরা প্রতিকার করতে পারি। এবং দেখতে দেখতে এই আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সাথে। যাবার আগে জানিয়ে চাই, আজকের বিষয়টি আলোচনায় ছিলেন ডক্টর ফরিদা ইয়াসমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ময়মনসিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান এবং প্রযোজনায় ছিলেন মোহাম্মদ রাফিউল করিম। প্রিয় শ্রোতা, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আগামী কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মাটি মানুষের সাথে থাকুন, দেশের কৃষিকে ভালোবাসুন। শুভ সন্ধ্যা।